স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এটা গোয়ালন্দে ঘটেছে। এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না যে দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যাচ্ছে, অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। দর্শক, আজকের সংবাদ যোগে আমরা আলাপ করব কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সাথে। পাশাপাশি আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমি শুরুতেই শামসুজ্জামান দুদুর কাছে চলে যেতে চাই। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ যোগে। নির্বাচন নিয়ে এখনো এক ধরনের আশঙ্কা, একটা ধোঁয়াশা যা বিএনপির নেতাকর্মীদের বক্তব্যে উঠে আসছে বিভিন্ন সময়ই। ঠিক কোন কোন মহলের বা শ্রেণীর লোকের নির্বাচনে বাধা হয়ে আছে এখনো বলে মনে করছেন? আমার কাছে কিন্তু তা মনে হয় না, যেহেতু সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসে অনেক আগে থেকেই নির্বাচনের প্রতিশ্রুতির কথা এবং ঐতিহাসিক নির্বাচনের কথা বলছেন, তো এবং সেটি ফেব্রুয়ারির মধ্যেই হবে বা ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই কথাটা তিনি স্পষ্ট করে বারবারই বলেছেন। তবে বাইরের কিছু রাজনৈতিক দল আছে যারা পিআরের কথা বলছেন বা সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন। তো স্বাভাবিক কারণে মানুষের মধ্যে এই কথাগুলো জন্যে কিছু কিছু বিতর্ক বা কিছু কিছু সন্দেহ বিশ্বাস যাই বলেন সেটা থাকতে পারে। তবে সরকারের উদ্যোগ এক্ষেত্রে সব থেকে বড়। সরকার এবং নির্বাচন কমিশন, বিশেষ করে সরকার নির্দেশ দিলে নির্বাচন কমিশন তার পদক্ষেপগুলো সে নিবে, আর রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হবে সরকারের। স্বাভাবিক কারণে সরকার যখন প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটি তারা করতেই চায়, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা এখনো পর্যন্ত যেটা স্পষ্টভাবে আছে সেটা যদি ধরে নেই সত্য, তাহলে তার কোনো বিতর্ক অবকাশ নেই। আর আমি মনে করি দিন যত গড়াচ্ছে নির্বাচনের প্রয়োজনীয়তা ততই কিন্তু স্পষ্ট হচ্ছে। বিশেষত গণতন্ত্রে উত্তরণের যত দেরি হবে, অর্থাৎ নির্বাচন যত দেরি হবে, আমার বিবেচনায় এবং আমার দলও মনে করে সংকট বাড়বে, বই কমবে না। আর নির্বাচনের দিকে দেশকে ঠেলে দিতে পারলে, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি থাকতে পারে, কিন্তু নির্বাচনের দিকে যদি ঠেলে দেওয়া যায় বা এগোনো যায়, তবে আলোচনার মধ্যে দিয়ে যেসব সমস্যাগুলো আছে সেগুলো মীমাংসা করা যাবে অথবা সেগুলো বিবেচনায় নেওয়া যাবে। সেই জন্য আমার মনে হয় নির্বাচনে নিয়ে যে যাই কথা বলুক না কেন, নির্বাচনের দিকেই দেশ এগোচ্ছে বলে আমার বিশ্বাস। দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এমন মন্তব্য আমরা শুনেছি। এর ব্যাখ্যাও জানতে চাইবো আপনার কাছে। এবং 24-এর 5ই আগস্টের পরপর মাজার ভাঙা থেকে শুরু করে যে সব ধরনের বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়েছিল তা আবারও প্রকট আকার ধারণ করাটা কিসের লক্ষণ বলে ভাবছেন? এই দেশে একটা ধর্মন্দু গোষ্ঠী আছে যারা সবকিছু নিজের মতো করে ধর্মের অপব্যাখ্যাই বলবো আমি, তারা এটা দেয়। অন্যের চিন্তা ভাবনা চেতনা এই বিষয়গুলোর প্রতি তাদের ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ আছে বলে আমার কাছে মনে হয় না। সুযোগ পেলেই তারটাই সত্য, অন্যটা মিথ্যা, এই ধরনের প্রবণতা এইসব গোষ্ঠীর মধ্যে আছে। বিভিন্ন মাজার কেন্দ্রিক একটা সংস্কৃতি আমাদের দেশে আছে, আমি বিশ্বাস করি অথবা না করি, এটা আছে।
যেমন লালন শাহর ধর্মের বাইরে লালন শাহর মাজার যেটা কুষ্টিয়ায়, সেখানেও আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সাংস্কৃতিক বিবেচনায় লালনের মাজার বা লালনের আখড়া পূজনীয় না, উৎসবের স্থান বলে মনে করে। ঠিক তেমনি বিভিন্ন মাজার সম্বন্ধে এক পক্ষ আরেক পক্ষ ভাবে দলালো, এটা ঠিক না। তবে এই ক্ষেত্রে সরকারের দৃঢ়তা এবং শক্ত ভূমিকা মানুষ প্রত্যাশা করেছিল, সেটি তারা দেখাতে পারেনি। আর আইন শৃঙ্খলার প্রশ্নে একটা পরিবর্তনের পর একটা গোষ্ঠী বলবো, যারা তারা নিজেদের মতো করে আইন হাতে তুলে নিয়েছিল, সেটা যদিও এখন অনেকটাই আমি বলবো নর্মালাইজড হয়েছে, কিন্তু সম্পূর্ণটা হয়েছে এটা বলা যাবে না। মব সংস্কৃতি যতদিন পর্যন্ত আইনের বিষয়ে দিয়ে ওইটা মোকাবেলা না করা যাবে, অর্থাৎ অন্যায়ভাবে কারোর উপর আক্রমণ বা জুলুম যদি করে, সে যেই হোক, সেটা আইনত দণ্ডনীয়। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হাতে এটি দমাবে এবং আইনের আওতায় নিয়ে আসবে। এটি যতদিন সম্ভব না হবে ততদিন পর্যন্ত আইন শৃঙ্খলার ব্যাপারে যে প্রশ্ন দেখা দিয়েছে ওটা থেকেই যাবে। সাম্প্রতিক সময়ে এই যে নানা বিশৃঙ্খলা জানিয়ে আমরা কথা বলছি, এবং এর পাশাপাশি সাম্প্রদায়িক অসহিষ্ণুতার প্রসঙ্গটিও আপনার কথায় উঠে এসেছে। নিজের মতাদর্শের সাথে না মিললেই আক্রমণাত্মক হয়ে ওঠা, এই ধরনের পরিস্থিতির দায় তাহলে আমরা কাকে দেব? মানে আপনি বলছিলেন যে একটা গোষ্ঠী আছেই যারা হচ্ছে অন্যের ব্যাপারে চড়াও হতে তারা সবসময় মুখিয়ে থাকে, কিন্তু এই যে এতগুলো দিন ধরে পরিস্থিতির সেভাবে আসলে উন্নতি হচ্ছে না, এটার দায়ভার কার উপরে বর্তায়? প্রধানত সরকারের উপরে বর্তাবে। সরকার যেহেতু লিগাল ফোর্স, লিগাল অথরিটি, সেই হিসাবে আমাদের দেশে একটা সরকার আছে। সেই সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে, কারণ আলোচনা এই কারণে বলছি যে যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু নির্বাচিত সরকারও নাই, সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বর্তমান সরকার, তাদের মানে তাৎক্ষণিক সক্রিয়তা থাকতে হবে। কারণ এই সরকারকে রাজনৈতিক দল বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমর্থন করছে। সমস্যাগুলো বলতে হবে মানুষকে এবং মানুষকে ঐক্যবদ্ধ। এটি যদি আমরা মোকাবেলা করতে না পারি, গণতন্ত্রের সম্ভাবনা চিরই হবে, বাধাগ্রস্ত হবে। সেই জন্য যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় একটি নির্বাচিত সরকার তৈরি করার জন্য, যারা আগামী দিনে সরকার পরিচালনা করবেন জনগণের মতামতের ভিত্তিতে, সেই সরকার যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো, আমার দৃঢ় বিশ্বাস, এই সরকারকে সমর্থন দেবে। এবং এই সরকার এর বাইরে কিছু কিছু ধর্মান্ধ গোষ্ঠী বলেন, সুবিধাবাদী বলেন, মহল বলেন, যারা গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে এই পরিস্থিতি তৈরি করে মুনাফার চিন্তা করে, গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করে, সেটাও আইনের দৃষ্টিভঙ্গি নিয়েই আপনাকে মোকাবেলা করতে হবে। কিন্তু এছাড়া তো আর কোনো বিকল্প নেই। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আগের থেকে অনেক বেটার, আমি বলবো। সেখানে সেনাবাহিনীও সব ব্যাপারে যে পাচ্ছে এটা না হলেও তারা তাৎক্ষণিক চেষ্টা করছে, আর জনগণকে তো তাদের পাশেই দাঁড়াতে হবে। তাহলে আমার মনে হয় যতটুকু অসুবিধা আছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অপরাধীর সংখ্যার বাইরেও, মানে যারা অপরাধ করার প্রবণতা থেকেই অপরাধ করছে, এর বাইরেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারার একটা প্রবণতা, এই ব্যাপারগুলো কি লক্ষ্য করেন কিনা? এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই ধরনের অস্থিরতা বৃদ্ধি পেলে আরো নানা ধরনের নেতিবাচক পরিস্থিতির জন্ম হতে পারে বলে আশঙ্কা করেন কিনা? নির্বাচনে দেশ আপনার ঢুকে গেলে এই নেতিবাচক যে প্রবণতা, ভূমিকার কথা আপনি উল্লেখ করলেন, সেটা কমতে থাকবে বলে আমার ধারণা। আর যতক্ষণ পর্যন্ত আমি একটি গণতান্ত্রিক উত্তরণের সিঁড়িতে পা না রাখবো, ততক্ষণ পর্যন্ত
স্বৈরতন্ত্রের যে শক্তি গোষ্ঠী, এরা কিন্তু আমার বিরুদ্ধে। তো সিদ্ধান্তটা নিতে হবে, স্বৈরতন্ত্রকে যেভাবে আমরা পরাস্ত করেছি জনগণকে সঙ্গে নিয়ে, ঠিক তেমনি আমাদেরকে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা মুখে বললে হবে না, আপনার দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। তাহলে আমার মনে হয় পরিস্থিতি অন্যরকম হবে। আর 2 নম্বর হচ্ছে সমস্যা আমাদের দেশবাসীকে সঙ্গে নিয়ে সমস্যা মোকাবেলা করা ছাড়া আর কোনো পথ নাই, এটাই আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয়ে আপনার মতামত আমরা জানছিলাম এবং শেষ পর্যন্ত আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপনকে আমাদের সাথে যুক্ত করতে পেরেছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি একাত্তরে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রসঙ্গে কথা হচ্ছিল শামসুজ্জামান দুদুর সাথে। আপনার কাছেও একটু জানতে চাই যে ষড়যন্ত্রের গন্ধ কি এখনো আপনারাও পাচ্ছেন কিনা এবং এখনো কোনো ধরনের আশঙ্কার অবকাশ কি দেখেন? সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচনের আশা কি দেশ করার মতো অবস্থায় পৌঁছেছে? ধন্যবাদ আপনাকে, দুদু ভাইকে সালাম জানাচ্ছি। প্রাসঙ্গিক একটি প্রশ্ন। সারা দেশের মানুষের ভিতরে এই চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আমরা যখন পথে চলি, কথা বলি মানুষের সাথে, সকলেই এই প্রশ্নটি করে যে নির্বাচনটা কি ঠিক মতো হচ্ছে কিনা বা নির্ধারিত সময় হচ্ছে কিনা। এটা তো সত্য যে আমরা সকলেই এটা বিশ্বাস করতে চাই যে নির্ধারিত সময়ের মধ্যেই একটি অংশগ্রহণমূলক, একটা নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন যাতে প্রত্যাশা। কারণ দীর্ঘ সময় ধরে আমরা যে অবস্থার ভিতরে আছি, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য এটি খুব প্রয়োজনীয় বিষয়। কিন্তু যে সমস্ত ঘটনাগুলা ঘটছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আমরা গত দুদিনে যে বিষয়গুলো দেখলাম, নুরুলের হামলা, জাতীয় পার্টি অফিসে হামলা, তারপরে মাজারে হামলা, লাশ পুড়িয়ে ফেলা সহ বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনেকগুলো বিষয় দেখি মনে হচ্ছে যে এর পেছনে কোনো না কোনো বিষয় কাজ করছে, যেটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবার জন্য অন্তরায় তৈরি করতে পারে। এটি নানা দেশীয়, আন্তর্দেশীয় নানা রকম ষড়যন্ত্র থাকতে পারে। আর রাজনৈতিক দলসমূহের ভিতরে যে সমস্ত বিষয়ে মত পার্থক্য তৈরি হয়েছে, সেই বিষয়টা মীমাংসা হওয়া একটা জরুরি বিষয়। কারণ গণ অভ্যুত্থানের অংশীজন সমস্ত রাজনৈতিক শক্তি সমূহ আজ আমরা কতগুলো প্রশ্নে বিভাজিত। সেই বিভাজনের জায়গাটা একটি ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ যারা আছেন নানা মত, নানা পথের কথা বলছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, জুলাই সনদের প্রশ্নে আমরা এক ধরনের ঐক্যমতে পৌঁছেছি, তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপ হচ্ছে। সেই আলাপগুলা আমরা বিভিন্ন জনের বিভিন্ন রকম বক্তব্য আছে, আইনি ভিত্তির কথা বলছি বা বিভিন্ন আলোচনা আছে, সেই আলোচনাটাকে একটা জায়গায় পৌঁছানো দরকার বলে আমরা মনে করি। যদি তা না হয় তাহলে রাজনীতির মাঠ যদি কোনো রকমের উত্তপ্ত অবস্থা তৈরি হয়, তাহলে এই নির্বাচন নিয়ে মানুষের যে সংশয়, সেই সংশয় জায়গাটা আরো একটা গভীর হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা সিদ্ধ হতে দিতে চাই না, কারণ ইতিমধ্যেই যে দেশের যে অবস্থা, সমস্ত কিছু মিলিয়ে সরকারের এক ধরনের নিয়ন্ত্রণহীনতা জায়গায় চলে গেছে। কোনো কিছু আর নিয়ন্ত্রিত থাকবার সুযোগ জায়গায় নেই। আপনার মব সন্ত্রাস হচ্ছে, সরকার নিন্দা জানাচ্ছে, সরকার যেটি নিয়ন্ত্রণ করবে সেটি নিন্দা জানাচ্ছে। এর মধ্য দিয়ে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ যে দুর্বল হয়ে গেছে সেটি আমরা বুঝতে পারছি। সুতরাং এই অবস্থা থেকে উত্তরণ করবার জন্য আমাদের সংস্কার এবং জুলাই সনদ এবং নির্বাচন এগুলা খুব বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে এবং সেগুলার বাস্তবায়নের জন্য আমাদের নির্বাচনে যেতে হবে। আমরা যে সংস্কারের কথা বলছি সেগুলা করবার জন্য আমাদের নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে যে দাবিগুলো আছে সেগুলো কিভাবে ঐক্যমত্যে পৌঁছানো যায়, এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও সংস্কার নিয়ে বহু আলোচনা, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তাদের বক্তব্য আছে, আমাদের সকলেরই বক্তব্য আছে, সেগুলো একটা মীমাংসিত জায়গায় পৌঁছানোর দরকার। একটি কথা বলতে চাই, আমরা বারবার সব দল থেকেই যেটি বলা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে উত্তরণের পর এই মীমাংসার পথ আরো মসৃণ হবে। আসলে সময় থাকলে আমরা নিশ্চয়ই আলোচনা আরো বাড়াতাম, আপনাকে যুক্ত করতেই আমাদের অনেক সময় চলে গিয়েছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, আজ আমাদের সাথে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন যুক্ত ছিলেন। এতক্ষণ তাদের সাথে কথা হচ্ছিল। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।